নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান, এবং এই যে জীবনের আলো অনুষ্ঠানে কিন্তু আমরা সব সময় একটা সতর্কের বার্তা দিই। যেমন আমরা আজকে যে আলোচনা রাখবো সেটা হচ্ছে মঙ্গল গ্রহ, অর্থাৎ মঙ্গল যদি নেগেটিভ হয় কি হয়। আমরা বারবার শুনি যে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ। অবশ্যই মাঙ্গলিক দোষ তো তার কারণে বৈবাহিক জীবনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং বৈধব্য যোগও কিন্তু একটা কানেকশন। অর্থাৎ এই বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, অর্থাৎ এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, এগুলো কানেকশন। অর্থাৎ এই মঙ্গল যদি ডিস্টার্ব জায়গা থাকে একটা জাতক জাতিকার, বলা হয় যে মঙ্গল যদি লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দ্বাদশ, অষ্টম কানেকশন পায়, তাহলে সেই জাতক জাতিকা মাঙ্গলিক দোষে কিন্তু লিপ্ত হয়। কিন্তু এর সঙ্গে জানতে হবে যে বৃহস্পতির কানেকশন যদি পায়, শনির কানেকশন যদি পায়, তাহলে সেই মাঙ্গলিক দোষের প্রভাবটা কমে যায়। এটা কিন্তু মাথায় রাখা উচিত। এবং এর সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যাচ্ছিল বৈধব্য যোগও তৈরি হয়। তাহলে বৈধব্য যোগ মাঙ্গলিক দোষের সঙ্গে, অর্থাৎ মাঙ্গলিক দোষ থাকলে মানে বৈধব্য যোগ হয়, কিন্তু বৈধব্য যোগ আছে বলেই তার মধ্যে মাঙ্গলিক দোষ আছে এটা না, এটা কিন্তু হয় না। অর্থাৎ বৈধব্য যোগ অন্য কোনো কানেকশনের কারণেও হয়। অনেক জাতক জাতিকা আমি অনেক চার্ট দেখেছি যে বিবাহের পর, অর্থাৎ তাদের লাভ ম্যারেজ বিবাহের পরেই 7 থেকে 10 দিন বা 15 দিন, 1 মাস যায়নি, তারপরে দেখালো সেই মেয়েটার ক্ষেত্রে মাঙ্গলিক ছিল এবং মেয়েটার ক্ষেত্রে বৈধব্য যোগ ছিল। সেক্ষেত্রে সেই জাতক বা যার সঙ্গে বিবাহ হয়েছে, সেই জাতিকার যার সঙ্গে বিবাহ হয়েছে, সেই জাতকের মধ্যে হঠাৎ করে কিন্তু সব ডিস্ট্রয় হয়ে যেতে থাকলো, মানে শেষ হতে থাকলো। তার কর্ম চলে গেল, তার অর্থ চলে গেল, তার মানে সব কিছু, তার শারীরিক সমস্যা তৈরি হলো, এবং সে আগামী দিনে যে স্টেপটা নিচ্ছে সেই স্টেপটাই ভুল হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু হয় যেটা অষ্টম মাঙ্গলিক যদি পাওয়ারফুল কানেকশান থাকে। আমি বারবার বলে দিই যে এই ধরনের প্রতিকার যদি আপনার ক্ষেত্রে থাকে বা এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে তার আগে প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই প্রতিকার প্রয়োজন। আর বৈধব্য যোগ, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব, মাঙ্গলিক দোষ না থাকলেও বৈধব্য যোগ হয়। দেখবেন সপ্তম ভাব পীড়িত হয়ে গেলে, সেখানে যদি বৃহস্পতি, সেখানে যদি কেতুর কানেকশান, সেখানে যদি রাহুর কানেকশান, বা সেখানে যদি অন্য অশুভ গ্রহের কানেকশান বা দ্বাদশপতি, ষষ্ঠপতি, অষ্টমপতির কানেকশান থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বলবো যে তাদের বৈধব্য যোগ থাকে, এবং এই ক্ষেত্রে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। সুতরাং মাঙ্গলিক দোষ থাকলেও মানে তার বৈবাহিক জীবনে সমস্যা হবে, এটা কিন্তু শুধু শুনে লাভ নেই। এটা ছাড়াও কিন্তু ওই কানেকশানগুলো রয়েছে, এবং এদের জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয়। এই জন্যই বলা হয় যে মঙ্গল যদি চতুর্থ থাকে একটা জাতক জাতিকার মধ্যে, তার সুখ, শান্তি, সমৃদ্ধি পায় না সে। কিন্তু আবার বলা হচ্ছে এটা যে সাউথ ইন্ডিয়ান যে অ্যাস্ট্রোলজি রয়েছে, সেখানে বলা হচ্ছে দ্বিতীয় মঙ্গল থাকলে সেই জাতক জাতিকার মাঙ্গলিকের একটা প্রভাব থাকে। কেমন মাঙ্গলিকের প্রভাব? না অশুভ কানেকশান। অর্থাৎ দ্বিতীয় একটা মেয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়ি খুব গুরুত্বপূর্ণ। দেখবেন সেই শ্বশুরবাড়ির রিলেটিভরা তাকে সাপোর্ট করে না যদি দ্বিতীয় মঙ্গল থাকে। আবার দ্বিতীয় মঙ্গল আর নবমে মঙ্গল ভাগ্যহানি হয়, এদেরকে বলা হয় হঠাৎ মাথার ছাদ চলে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু মঙ্গল এফেক্টেড, প্রচুর প্রচুর পাওয়ারফুল কানেকশান মঙ্গলের রয়েছে প্রত্যেকের জীবনের মধ্যে। কারণ আমি বারবার এর আগেও বলেছিলাম যে আমাদের পৃথিবীর খুব নিকটতম যে গ্রহটা রয়েছে চন্দ্র ছাড়া, অর্থাৎ চন্দ্র কিন্তু উপগ্রহ হিসাবে ক্যালকুলেট হয় মহাকাশে, কিন্তু আমাদের শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে গ্রহ হিসাবে ক্যালকুলেট আছে, এবং তারপরেই কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। এবং সেই মঙ্গলের প্রভাব আমাদের মানব জীবনের প্রতি বা পৃথিবীর প্রত্যেকটা জীবের ওপর ভীষণ ভীষণ পাওয়ার। এবং সেই জন্য মঙ্গল গ্রহটা যদি ডিস্টার্ব থাকে একটা জাতক জাতিকার, সে অকারণে সমস্যায় পড়িয়ে যায়। মানে হঠাৎ করে মাথা গরম, হঠাৎ করে জেদের কারণে কোনো কিছু করা, হঠাৎ দুর্ঘটনার কবলে পড়া, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ অপারেশন, হঠাৎ রক্তপাত, হঠাৎ আগুনের কবলে পড়া, এগুলো কিন্তু মঙ্গল থেকে দেয়। তাহলে মঙ্গল এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন করে দেয় যদি সেই মঙ্গলটা পাওয়ারফুল জায়গায় না থাকে, কোনো অশুভ গ্রহের কানেকশান থাকে। তাহলে কখনো কখনো দেখবেন যে অনেক সময় মঙ্গল গ্রহটা কেতুযুক্ত হয়ে আছে। মঙ্গল গ্রহটা কেতুযুক্ত হয়ে আছে মানে সেই জাতক জাতিকার মধ্যে কোনো এমন ধরনের রোগের সিমটম পাবেন, এমন ধরনের কিছু পাবেন যেটা কিন্তু ইনফেকশন জাতীয়, সেটা আর সারবে না, ওষুধ নেই।
এখনও হয়তো তৈরি হয়নি। তাহলে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ভুল ট্রিটমেন্ট হচ্ছে, এরকম হয়, ভুল ট্রিটমেন্টের কারণে সমস্যা হয়ে যায়, তাহলে এগুলোও হয়ে যায়। তাহলে মঙ্গল খুব পাওয়ার, সেই জন্য বলা হচ্ছে যে আমাদের পৃথিবী যারা বসবাস করি তাদের প্রত্যেকটা জীবের কিন্তু মঙ্গলের প্রভাব কিন্তু ভীষণ ভীষণ রয়েছে। এবং দেখবেন যে অষ্টমে মঙ্গল, যেমন বললাম যে বিবাহের পরে যার আছে আর যার নেই তার ওপর প্রভাব পড়ে এবং তার সব আস্তে আস্তে ধীরে ধীরে সব শেষ হতে থাকে। সপ্তমে মঙ্গল বৈবাহিক জীবনে বড় রকমের সমস্যা নিয়ে আসে, বৈবাহিক জীবনে কোনো ধরুন শান্তি পায় না তারা এবং আন্ডারস্ট্যান্ডিং হয় না। এবং সপ্তম মঙ্গল যাদের থাকে সাধারণত বলা হয় যে আপনার লাইফ পার্টনারের, যেমন লাইফ পার্টনারকে নিয়ে সমস্যায় থাকবেন, আপনার যদি কোনো বিজনেস করেন তাহলে বিজনেসেও সেখানে পার্টনারশিপ বিজনেস করবেন না, কারণ সেই বিজনেস পার্টনারও কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে। এবং এর সঙ্গে সঙ্গে চতুর্থ মঙ্গল আমাদের চতুর্থ দেবন থেকে দেয় আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়। তাহলে চতুর্থ আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করে দেবে, সুখ শান্তি পাবেন না। কিন্তু চতুর্থ মঙ্গল অনেক সময় আমাদের স্থাবর সম্পত্তি দেয় প্রচুর। আবার এই মঙ্গল যদি আপনার জন্ম ছকের দ্বাদশে কানেকশন পায়, একটা বৈবাহিক জীবনের দ্বাদশটা খুব পাওয়ারফুল, খুব কার্যকারী ক্ষমতা। বৈদেশিক অর্থাৎ দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য সুখ, সেক্ষেত্রে কিন্তু একটা জাতক এবং জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে ওই দ্বাদশ থেকে কানেক্টেড হয়। এবং সেই দ্বাদশ যদি পীড়িত হয়ে যায় বা দ্বাদশে গিয়ে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকার দাম্পত্য সুখ থেকে তৃপ্তি পায় না এবং তার কারণে তাদের মধ্যে অশান্তি তৈরি হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। যাদের দ্বাদশ মাঙ্গলিক তাদের ক্ষেত্রে দেখবেন যে জীবনে তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা তাকে বিকশিত করতে দেয় না, বারংবার তাকে বাধা দিয়ে আটকে দিয়ে তাকে কিন্তু মানে তার ওপর একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে তার শ্বশুরবাড়ি বা তার যে লাইফ পার্টনার থাকবে সে। এবং এইগুলোর প্রতিবিধান করলে তার জীবনের সমস্যাগুলো মিটবে। এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি, শুধু প্রতিবিধান করলে হবে না, সঠিক গাইডলাইন নিতে হবে, তাহলে জায়গাগুলো স্মুথলি চলবে। অনেক জাতক জাতিকা দেখবেন যে এই যে মঙ্গলের প্রতিবিধানে একটা নির্দিষ্ট গাইড নিয়ে একবার নিয়ে নিয়েছেন মানে আপনার সব কাজ শেষ হয়ে গেছে, হয়নি। কারণ আপনার জন্ম ছকে এটা কানেক্টেড হয়ে আছে, আপনার মাঝে মধ্যে আপনাকে সমস্যা দেবে এবং তার জন্য একটা নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। গেলে আপনি খুব সামান্য সিম্পল ব্যাপার, আপনি সেটা যদি করতে পারেন আপনার জীবনে সারা লাইফে আপনার এই ধরনের সমস্যায় পড়তে হবে না, আমি বলছি। কারণ আমি যাদেরকে এই ধরনের যে ক্রিয়াগুলো দিয়েছি, এই ধরনের যে প্রতিকার, আমি বারবার বলি যে শুধু প্রতিবিধান মানে আপনি একটা কবচ ধারণ করে নিলেন, একটা আংটি ধারণ করে নিলেন, আপনার সমস্ত শেষ হয়ে গেল তা না। কিন্তু আপনি ধারণ করলেন, আপনার প্রতিবিধান আপনার গার্ড দিয়ে দেওয়া হলো, আপনি কিভাবে চলবেন সঠিক গাইডলাইন মেনে চলুন, দেখবেন সত্যি করে আপনি ভালো জায়গায় আছেন, ভালো ফল পাচ্ছেন। কারণ অনেক সময় দেখবেন যে মঙ্গল অনেক সময় দুর্ঘটনার শিকার করে দেয়, মঙ্গল অকারণে দেখা গেল কাটা ছেঁড়া করে দেয়, কারণ মঙ্গল মাংসপেশি আর ব্লাডকে ইন্ডিকেশন করে। তাহলে সেই মঙ্গলের সঙ্গে যদি রাহু যুক্ত হয়, দেখবেন যে এই মঙ্গলের কারণে, রাহুর কারণে অনেক সময় একটা জাতক জাতিকা সমাজের ঘৃণ্যতম কাজে ইনভলভ হয়ে যায়, সমাজের ক্ষেত্রে যেটা একদম ঘৃণ্যমান সেই ধরনের কাজের মধ্যে কিন্তু আসক্ত হয়ে যায়। যেমন আমরা বলে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে অষ্টমে যদি রাহু আর মঙ্গল কানেক্টেড হয়, এই সকল জাতক জাতিকা দেখবেন যে এই ধর্ষণ নামক যে জঘন্যতম কাজ তারা লিপ্ত হয়ে পড়ে এবং তাদের কঠিন থেকে কঠিনতম সাজাও কিন্তু তাদের পায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী যাদের আছে অবশ্যই তাদের প্রতিবিধান করতে হবে। এই অষ্টমে মঙ্গল বা অষ্টমে রাহু এই জাতক জাতিকা বৈবাহিক জীবন নিয়েও ভীষণ সমস্যা থাকে। এরা সাধারণত দেখবেন যে কোনো মানে বিশেষ করে মানে যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি যে অন্য নারী আসক্ত হয়, অন্য পুরুষ আসক্ত হয় এরা, এবং তারা বৈবাহিক জীবন নিয়ে কিন্তু ভীষণ ভীষণ চরম সমস্যার মধ্যে থাকে এদের ক্ষেত্রে। আবার কখনো কখনো দেখবেন যে অনেক জাতক জাতিকার দেখা গেল ওই রাহু আর মঙ্গল অবস্থান করছে চতুর্থ,
মানে রাহু মঙ্গল অ্যাকচুয়ালি বলা হয় অঙ্গার দোষ বা ছন্নছড়া দোষ। এই অঙ্গার বলা হচ্ছে কেন, কয়লা, অঙ্গার বলতে কয়লা, মানে পুড়ে পুড়ে দগ্ধ হয়ে গেছে। এবং এই সকল জাতক জাতিকার ভিতরে ভিতরে ভীষণ রেগে যায়, কিন্তু প্রকাশ করে না। কিন্তু এই ভিতরে ভিতরে রেগে গিয়ে এরা বিভিন্ন ধরনের ডিসিশন হঠাৎ করে নেয়। এটা কিন্তু খুব মারাত্মক। এবং সেই জন্য চতুর্থ বা পঞ্চমে যদি এই ধরনের এই মঙ্গল রাহু কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা দেখবেন মানে খুব লোয়ার ক্যাটাগরির মানুষের সঙ্গে মিশে যায়। এবং একদম লোয়ার ক্যাটাগরি, যারা নেশা ভানে আসক্ত থাকে এবং ধীরে 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 সে নিজেও সেই নেশার মধ্যে চলে যায়, এবং সেখান থেকে বের করে নিয়ে আসা তাদের খুব কষ্টদায়ক হয়। সেই জন্য যাদের এগুলো আছে তাদের প্রতিকার প্রতিবিধান আছে। আগামী যে 9ই ফেব্রুয়ারি রয়েছে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তিথি, অর্থাৎ 9ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি এই দুটো দিন রয়েছে, অর্থাৎ শুক্লাপক্ষের চতুর্দশী তিথি এই মাঘ মাসের, এবং তার সঙ্গে পরের দিন হচ্ছে অমাবস্যার তিথি। খুব গুরুত্বপূর্ণ তিথি। এখানে এই মঙ্গলের যে ইষ্টদেবী রয়েছে বগলা মা, তার আবির্ভাব দিবস রয়েছে, এবং রাহুর যে ইষ্টদেবতা রয়েছে বা ইষ্টদেবী রয়েছে সেই ছিন্নমস্তার আবির্ভাব দিবস রয়েছে ওই নির্দিষ্ট দিন, সেটা 8ই ফেব্রুয়ারিতে। এবং এই নির্দিষ্ট তিথিতে যদি সঠিকভাবে সেই ক্রিয়া কর্ম, হোম যজ্ঞ এবং পূজা পাঠ এবং তার সেই গ্রহ শান্তির ক্রিয়া করা যায়, তাহলে এই সকল জাতক জাতিকা কিন্তু সেই অসৎ সঙ্গ থেকে ফিরে আসবে। অসৎ সঙ্গে দেখা গেল কিছু কিছু জাতক জাতিকা তার কেরিয়ারটাকে একদম শেষ করে ফেলেছে। অসৎ সঙ্গে দেখা গেল তার অনেক জাতক জাতিকা তার বাবা মায়ের কথার অবাধ্য হয়ে গিয়ে কোনো রিলেশনে জড়িয়ে গিয়ে সে দেখা গেল বাড়ি ছাড়া হয়ে গেছে। তাহলেও কিন্তু সেই সব জায়গাগুলো খুব কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। অনেক জাতক জাতিকা দেখবেন যে অবাধ্য হয়ে গেছে, সেই অবাধ্য হয়ে যাওয়ার পিছনেও কিন্তু এই রাহু গ্রহের অবস্থান রয়েছে। রাহু কিন্তু খুব মারাত্মক। আমি বারবার বলি, শুধু গ্রহ দেখলেই হবে না, 12টা ভাবও আছে, কিন্তু 27টা নক্ষত্রও আছে। প্রত্যেকটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করে কোন ক্ষেত্রে কোন ডিগ্রিতে কোন গ্রহ অবস্থান করছে এবং তার কারণে এই সমস্যাটা হচ্ছে, সেটার সমস্যার সঠিক সমাধান দিতে হবে এবং সঠিক তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। আমি বারবার বলে থাকি, 10টা আঙুলে 10টা আংটি পরে রেখেছেন এবং 4-5টা কবচ পরে রেখেছেন, এবং সেটা হয়তো আপনি তার কারোর কাছ থেকে কোনো গাইডলাইনই পাচ্ছেন না। সেই জন্য আপনি একটা জায়গায় পড়ে আছেন, আপনার জীবনে উন্নতি হচ্ছে না। আমি বারবার বলি, খুব সামান্য প্রতিকার এবং সঠিক গাইডলাইন আপনি যদি পান, আপনার নির্দিষ্ট লক্ষ্য আপনি অবশ্যই পূরণ করতে পারবেন। দেখুন, একটা জিনিস, এই যে আমরা আজকে আলোচনা করছি মঙ্গল রাহু বা এই যে মাঙ্গলিক দোষ বা বৈবাহিক জীবনে কারো কারো ক্ষেত্রে খুব সমস্যা, কারো ক্ষেত্রে দেখা গেলো অসৎ সঙ্গে মিশে গিয়ে তার সন্তানটা একদম জঘন্য হয়ে গেছে। এগুলো হওয়ার মূলে কিন্তু ওই গ্রহ নক্ষত্রের কানেকশান। আর একটা পার্ট রয়েছে যেটা শত্রুতার কারণে, কিন্তু সেই শত্রু দমন করতে হলেও কিন্তু আপনাকে এই 8 এবং 9 ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু থাকাটাই অস্বাভাবিক কিছু না। আপনার ভালো হচ্ছে, আপনার ভালো ডেভেলপ হচ্ছে, আপনি দিনের পর দিন আগিয়ে যাচ্ছেন, আপনার পিছনে তো শত্রু লাগতেই পারে। কিন্তু সেই শত্রুর কবল থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই 8ই ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মাঘ মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথি, যে তিথিতে মাতা অর্থাৎ মা বগলা মায়ের আবির্ভাব হয়েছিল এবং যে তিথিতে ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। কারণ বগলা মায় একমাত্র পারে তার শত্রুকে দমন করতে। কারণ বগলা মায়ের যে ফটোটা আপনি দেখবেন, যে ছবিটা আপনি দেখবেন, যেটা হচ্ছে দ্বিভুজা, তার এক হাতে কিন্তু রয়েছে দণ্ড আর এক হাত দিয়ে কিন্তু শত্রু জীব টেনে একদম ছিঁড়ে দেওয়ার কিন্তু অবস্থায় রয়েছে। সুতরাং মাই পারেছে জীবকে টেনে ছিঁড়ে দেওয়া, তার কিন্তু স্তম্ভন করা, অর্থাৎ যে শত্রু আপনার পিছনে আছে সেই শত্রুকে দমন করার কিন্তু পাওয়ার তার মধ্যে রয়েছে। সেই জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি এবং এই তিথিতে আপনার এই সমস্যার সমাধান করা যায়। আর দেখবেন রাহুর কবলে, রাহু কিন্তু মানে এই অসৎ সঙ্গে মিশিয়ে দেয়। রাহু আপনার ভালো জীবনযাপন চলছিল, হঠাৎ করে কোনো একজন এসে আপনার জীবনটাকে দুর্বিষহ করে দিল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাহু কিন্তু
প্রতিকার বা রাহুর যে ইষ্ট দেবতা রয়েছে ছিন্নমস্তা, তার কিন্তু আবির্ভাব রয়েছে এই মাঘ মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতে। সেখানেও কিন্তু সেই নির্দিষ্ট দিনেই কিন্তু ছিন্নমস্তার আবির্ভাব রয়েছে। এবং তারপরে হচ্ছে রটন্তী কালী পূজা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথিগুলো রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু রাহু গ্রহকে কিন্তু শান্ত করার জন্য তার উপযুক্ত যে ক্রিয়া রয়েছে, হোম যজ্ঞ পূজা পাঠ। কারণ আপনারা দেখছেন যে এই যে স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, আমার কখনো কিন্তু তারাপীঠে কাজ চলে, কখনো কামাখ্যাতে কাজ চলে, মা কামাখ্যা অর্থাৎ কামাখ্যা পীঠে কাজ চলে, কখনো বেনারসেও কাজ হয়, কখনো কিন্তু আমার কাজ হয় আমার নিজ গৃহ মন্দিরে, যেটা অমাবস্যার তিথিতে নিজ গৃহ মন্দিরে কাজ হয়। এবং পুঙ্খানুপুঙ্খ কাজ হয়, যে মানুষগুলো দেখছেন প্রত্যেকটা মানুষ তার নিজে হাতে আহুতি দিচ্ছে, এবং আমার কাজের ধরনটা পুরোটাই আলাদা। সুতরাং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে কাজগুলো করা হয়। সেই জন্য মানুষ এত উপকৃত হয়েছে, এবং মানুষ কিন্তু তাদের যে জীবনযাপন ছিল, তাদের যে দুর্বিষহ জীবনযাপন ছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসে আজকে আনন্দের সঙ্গে আপনাদের সামনে তারা প্রকাশ করছে যে না, সত্যিই আমি খুব খারাপ জায়গায় ছিলাম, এখন ভালো জায়গায় আছি। সেই জন্য এই তিথিগুলোকে কোনোভাবে হাতছাড়া করবেন না। আপনার সন্তান দেখা গেল অবাধ্য হয়ে গেছে, আমি এইরকম দেখেছি, মানে সন্তান তার গর্ভে হয়নি, সেই সন্তান অন্য জায়গার থেকে অ্যাডাপ্ট করেছে, এবং ছোটোর থেকে খুব মাতৃস্নেহে পিতৃস্নেহে তাকে বড় করেছে। এবং পরবর্তী টাইমে সেই বাবা মা তারা যখন রিটায়ার হয়ে গেছে, তাদের সেই অর্থটা নেওয়ার জন্য সেই সন্তান সেই বাবা মায়ের ওপর অকথ্য অত্যাচার এবং এমনকি গায়ে হাত পর্যন্ত তুলছে। তাহলে এইগুলো কিন্তু হয়ে যায়। সুতরাং সেই জন্য বারবার বলা হয় জন্মছকের কানেকশান জাতক জাতিকাকে কিন্তু পুরোটা পরিবর্তন করে দিতে পারে। কখন হয় বারবার বলি, সেই জন্য দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা। একটা জাতক জাতিকা জন্মগ্রহণের পর থেকে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশার মধ্যে দিয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে এই দশা অন্তর্দশা যখন কানেক্টেড হয়, তখন এক একটা জাতক জাতিকার তার চারিত্রিক বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। এবং দেখবেন যে কোনো কোনো যোগ এক একটা জাতকের ক্ষেত্রে খুব খারাপ প্রভাব বিস্তার করে, কোনো কোনো যোগ খুব শুভ করে। আমরা বলি না রাজযোগ, আমরা কখনো বলি যে অশুভ যোগ। দেখবেন যে শাপিত দোষ একটা যোগ, যেটা হচ্ছে অভিশাপ থেকে পেয়েছে। সে আগের জন্মের কোনো কর্ম করেছিল, যে কর্ম তাকে অভিশাপ পেতে হয়েছিল, এবং সেই অভিশাপ হয়তো এই জন্মে সেটা তাকে ভোগ করতে হচ্ছে। এবং সেখান থেকে কি করে বেরোবেন, তার জন্য চাইবো সঠিক গাইডলাইন। এবং দেখা যাচ্ছে যে এমন কিছু যোগ আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা বিকশিত হতে দিচ্ছে না। আপনি চাকরিটা পাওয়ার উপযুক্ত, কিন্তু আপনি চাকরিটা পাচ্ছেন না, বারংবার চেষ্টা করছেন, চাকরিটা পাচ্ছেন না। কোথাও না কোথাও গুপ্ত শত্রু আপনাকে বাধা দিচ্ছে, কোথাও না কোথাও আপনার ক্ষেত্রে আপনার গ্রহগত কানেকশন ডিস্টার্ব করছে। হয়তো আপনার সন্তান, কন্যা সন্তান রয়েছে, তার সন্তানের বিবাহের জন্য আপনি উপযুক্ত পাত্র দেখছেন, যোগাযোগও হচ্ছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সন্তানের বিবাহটা হতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। বন্ধন ক্রিয়া করা রয়েছে, যার জন্য আপনার সন্তান, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তার জন্য বিবাহের জন্য চেষ্টা করছেন, কিন্তু তাকে বিবাহ কোনোভাবে দিতে পারছেন না। কেউ হয়তো বন্ধন করে রেখেছে, শত্রুতা করে রেখেছে। সেই জন্য এই শত্রু দমনের ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট যে তিথি রয়েছে, বারবার বলছি, রটন্তী কালী পূজা খুব গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে আপনারা কাজে লাগান। আপনার সন্তানটা দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, কিন্তু আপনার জ্ঞাতি শত্রুতার কারণে সেই সন্তানটা আপনার থেকে দূরে সরে গেছে। আপনার খুব কাছের মানুষ শত্রুতা করে সেই সন্তানকে আপনার থেকে অনেক দূরে তাকে নিয়ে গেছে, তার মনটাকে দুর্বিষহ করে দিয়েছে আপনাদের ওপর। তা এগুলো কিন্তু এই নির্দিষ্ট তিথি, এইগুলোকে কাজে লাগান। আপনার স্বামী দেখা গেলো আপনার পরিবার খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনার পরিবারটাকে তছনছ করে দিয়ে গেছে। সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং এই তিথিটাকে কাজে লাগান। আপনার ক্ষেত্রে আপনি যে কর্ম করছেন, যে কর্মে আপনি সাকসেস পাওয়া উচিত, কিন্তু আপনি সাকসেসটা পাচ্ছেন না। কোথাও না কোথাও কেউ না কেউ শত্রুতা করছে। আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন,
অন্যদের তুলনায় আপনি আপনার পারফরমেন্স নো ডাউট খুব ভালো, আপনি নিজে বলেন, কিন্তু সেটা আপনার থেকে আপনার বস পর্যন্ত পৌঁছায় না সেই গুডউইলটা, কারণ আপনার এই মাঝপথে কোনো না কোনো শত্রুতা আপনাকে সেটাকে কিন্তু ওই জায়গায় রেখে দিয়েছে, আপনাকে বিকশিত হতে দিচ্ছে না, আপনাকে তার প্রতিভাটার প্রকাশ করতে দিচ্ছে না, আপনাকে আটকে রেখেছে, আপনাকে ওখানে দমিয়ে রেখেছে। তাহলে সেগুলোর জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি রয়েছে রটন্তী কালী পূজা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বগলা মায়ের আবির্ভাব দিবস এবং বগলা মায়ের কিন্তু নির্দিষ্ট পূজা পাঠ, খুব গুরুত্বপূর্ণ তিথি। আর কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার রয়েছেন যে বিবাহের দুজনের উভয়ে চেষ্টা করছি বিবাহের ক্ষেত্রে, কিন্তু তারা একাধিকভাবে কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কোনো না কোনো ডিস্টার্ব জায়গা ফিল করছে, বা দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু বিবাহের লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হচ্ছে না, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। হয়তো দুজন দুজনকেই পছন্দ করে, দুজন দুজনকেই খুব ভালো বাসে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলছে, 5 বছর 7 বছর, কিন্তু লাস্টে গিয়ে বিবাহের যখন কথাবার্তা হলো, তাদের পরিবারও দেখা গেলো পছন্দ হয়ে গেছে, পরিবারের মধ্যেও আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হচ্ছে না। এইরকম চার্টের কানেকশান থাকে এবং সেগুলোর প্রতিকার প্রতিবিধান হয়, এবং সেটা অবশ্যই এর জন্য মঙ্গলই দায়ী রয়েছে। এবং শুধু মাঙ্গলিক না, আমি বারবার বলছি এটা মাঙ্গলিক দোষ না, এটা মঙ্গল দায়ী রয়েছে এবং তার নির্দিষ্ট কানেকশান রয়েছে। আর একটা কানেকশান বলছি, এবং সেটার জন্য মঙ্গল দায়ী, এবং এটা বিবাহের পর হঠাৎ করে তার লাইফ পার্টনার অ্যাক্সিডেন্টে গত হতে পারে, বা কোনো রকমের এতটা তার মধ্যে টেম্পার, এতটা তার মধ্যে গরম, বা এতটা তার মধ্যে অহংকার, জেদ, তার দম্ভ বেড়ে যেতে পারে, এবং সে কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যেতে পারে। তার এরকম পরিস্থিতিও হয়, এবং সেটাও কিন্তু জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিত হয়। এবং এইগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, যে রটন্তী কালী পূজা এবং আগের দিন চতুর্দশী তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি, এই তিথিটাকে কাজে লাগান। আমার চেম্বারগুলো বলে দিই একটু, আমার প্রত্যেক রবিবারে আমার চেম্বার রয়েছে কিন্তু কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত এখানে চেম্বারে থাকি, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। আর প্রত্যেক সোমবারের দিন আমার চেম্বার রয়েছে, সেটা হচ্ছে ব্যারাকপুরে স্টেশনের কাছেই, 12টা থেকে 4টে পর্যন্ত আমাকে পাবেন, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন শ্রীরামপুর চেম্বার সোমবারেই। মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার পাবেন কালীঘাট রাসবিহারী এভিনিউতে যে লেক মলটা রয়েছে, লেক মলের পিছনে, এবং এখানেও সন্ধ্যাবেলা পাবেন, আপনারা ফোন করলে আপনাকে গাইড করবে। এবং বুধবার আর শনিবার করে বাইরের চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো মেচেদা, কখনো শিলিগুড়ি চেম্বারগুলো রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, স্কলে পুরো ডিটেলস দেওয়া থাকে কোন ডেটে কখন পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু চেম্বার রয়েছে কৃষ্ণনগর, এবং এছাড়াও কিন্তু হাওড়াতে চেম্বার খুব তাড়াতাড়ি ওপেন হবে। শুক্রবারের দিন চেম্বার রয়েছে হাতিবাগান চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার হয়। আপনারা যারা আসবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিজের নামটা অবশ্যই নথিভুক্ত করবেন, কারণ বিগত দিনে আমার কাছে যারা এসছিল তারা নো ডাউট খুব ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা এখন বর্তমানে কতটা ভালো আছে আর কি সমস্যা নিয়ে তারা এসছিল। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা,
আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন, প্রতিকার, শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি।
তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে। মানে আপনি সমস্যাটা নিয়ে এসেছেন, ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হচ্ছে এরই মধ্যে এসেছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন।
ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো, পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।